dash. হুম, করো। The State of the World's Birds, an annual review of environmental resources, has revealed that 48% of the extant bird species are dash population decline. দেখো একটা শব্দ পেয়েছো এখানে, এক্সট্যান্ট। এক্সট্যান্ট এক্সট্যান্টের অ্যান্টোনিম হচ্ছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে জাস্ট এর অপোজিট। তাহলে এক্সট্যান্ট মানে কি? এক্সট্যান্ট মানে এখনো যে পাখিগুলো রয়েছে, মানে এখনো যেগুলো বিদ্যমান। আর এক্সটিংক্ট মানে কি? যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। বুঝতে পারলে? সো এক্সট্যান্ট আর এক্সটিংক্ট। এক্সট্যান্ট মানে যেগুলো এখনো আছে, আর এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে গেছে আর কি, এমন। As in most instances of ecological degradation, humanity's expanding carbon dash on the natural world and climate change are the principal causes. The study led by Manchester Metropolitan University found that dash and loss of natural habitat are the key threats to aviation biodiversity. The importance of birds is dash. Birds are highly visible and sensitive indicators of ecologies. They function as pollinators, মানে seed dispersers, ecosystem engineers, scavengers, and help in pest control too. When bird populations decline, they adversely affect each segment of the ecology that benefits from their activities. For example, when some species of vultures were nearly driven to extinction in India, the population of feral dogs increased, sparking concerns about a rise in rabies. The dash loss of birds thereby signifies deeper threat to fellow species, including human beings. প্যাসেজটা পড়ে বুঝতেই পারলে যে পাখিদের যে স্পেসিসগুলো কমছে, তার উপরে ইকোলজির উপরে কি প্রভাব পড়ছে, এই বিষয়টা নিয়ে এটা লেখা হয়েছে। তাহলে প্রথম শূন্যস্থানে কি দেখতে পাচ্ছ? প্রথম শূন্যস্থানে দেখতে পাচ্ছ যে দ্য স্টেট অফ ওয়ার্ল্ডস বার্ডস অ্যান অ্যানুয়াল রিভিউ অফ এনভায়রনমেন্টাল রিসোর্সেস, হ্যাঁ, হ্যাজ রিভিলড দ্যাট এত পার্সেন্ট, এই 48% অফ দ্য এক্সটেন্ট
এক্সট্যান্ট বার্ড স্পেসিস আর ড্যাশ পপুলেশন ডিক্লাইন। তার মানে একটা মানে রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে 48% পাখিরা ডিক্লাইনের পথে। তো এর জন্য কি ইউজ করবে? ফলিং আন্ডারগোয়িং, আন্ডার, গেটিং আন্ডার, আন্ডারগোয়িং, আন্ডারলাইং, কোনটা ইউজ করবে? আন্ডারগোয়িং। হ্যাঁ, একদমই তাই, ঠিক বলেছো, অপশন সি ইজ দ্য রাইট আনসার, আন্ডারগোয়িং। কেন আন্ডারগোয়িং? কারণ দেখো, ফল আন্ডার মানে কি? ফল আন্ডার মানে কোনো কিছুর আয়ত্তে আসা, কোনো কিছুর আন্ডারে আসা, মানে টু কাম আন্ডার অ্যান ইনফ্লুয়েন্স, তাই না? তো সেই ক্ষেত্রে এটা তো হচ্ছে না। সো আন্ডারগোয়িং পপুলেশন ডিক্লাইন, তাহলে এক্সট্যান্ট বার্ডস আর আন্ডারগোয়িং পপুলেশন ডিক্লাইন। ওকে, ভেরি গুড। তারপরে, as in most instances of ecological degradation, humanity's expanding carbon footfall নাকি ফুটপ্রিন্ট। ফুড স্লগ? একদম তাই, ফুটপ্রিন্ট। হ্যাঁ, ফুটপ্রিন্ট ইজ দ্য রাইট আনসার, ভেরি গুড। তাহলে কার্বন ফুটপ্রিন্ট অন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ক্লাইমেট চেঞ্জ আর দ্য প্রিন্সিপাল কজেস। The study led by MMU found that dash and loss of natural habitat are the key threats to aviation biodiversity. তো কি আছে অপশনে? ক্যানিবালাইজ, ওভার ইউটিলাইজেশন, ওভার এক্সপ্লয়টেশন, ট্রায়াম্ফ, নাকি নান অফ দিস? ট্রায়াম্ফ তো হতেই পারে না, তাই না? এবার এখানে কি ফাউন্ড দ্যাট ওভার ইউটিলাইজেশন, পাখি তো আমরা ওভার ইউটিলাইজ করি কি? ওভার এক্সপ্লোরেশন হতে পারে একটা চান্স এটা আছে। নয়। তাহলে ক্যানিবালাইজ মানে কি? ক্যানিবালাইজ কথার অর্থ? এর মানে হচ্ছে কোনো নরখাদক। যন্ত্রপাতির ব্যবহার, হ্যাঁ, কোনো যন্ত্রপাতির ব্যবহার করে, মানে সাজাজ করে স্পেয়ার পার্টস বলতে পারো, ঠিক আছে? কিন্তু এখানে কোনো মেক সেন্স করছে না, সেটাও নয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ওভার এক্সপ্লয়টেশন, তাই না? ফাউন্ড দ্যাট, তাহলে একটা রিসার্চে ফাউন্ড করা গেল দ্যাট ওভার এক্সপ্লয়টেশন অ্যান্ড লস অফ ন্যাচারাল হ্যাবিটেট আর দ্য কি থ্রেটস টু অ্যাভিয়েশন বায়োডাইভার্সিটি। দেখো, এই যে ন্যাচারাল হ্যাবিটেটের এর যে লস হচ্ছে, পাখিদের বাসস্থানগুলো ধ্বংস হচ্ছে ধীরে ধীরে, এটা একটা কারণ, আর ওভার এক্সপ্লয়টেশন একটা কারণ, ঠিক আছে না? তারপর দেখো, দ্য ইম্পর্টেন্স অফ বার্ড ইজ ড্যাশ, দ্য ইম্পর্টেন্স অফ বার্ড ইজ আনঅ্যাপ্রিসিয়েটেড, অ্যাকনলেজড, ওভারলুক, মিসআন্ডারস্টুড। খেয়াল করবে, দ্য ইম্পর্টেন্স অফ বার্ড ইজ, পাখির গুরুত্বকে আমরা কি করছি? অ্যাকনলেজ করছি। হই, পাখির গুরুত্বকে যদি অ্যাকনলেজ করতাম তাহলে আর কি পাখিদের এই অবস্থা হতো নাকি? ওভারলুক। ওভারলুক, আচ্ছা, যদি ওভারলুক, দেখো ওভারলুক এখানে মিসআন্ডারস্টুড মিনিং আসছে না, অ্যাকনলেজড আসার কথা নয়। এটা আসার এটা আসতে পারে, এটা আসতে পারে, বাট ওভারলুকটা এখানে কনটেক্সচুয়ালি কিন্তু একদম ঠিক। বাট একটা বি ভার্বের পরে ওভারলুক কি করে ইউজ করব? এটা তো ওভারলুকড হওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটা তো হলো না। তাহলে অপশন এ সঠিক উত্তর। বুঝতে পারছো? ওভারলুক করা মানেও যা, আনঅ্যাপ্রিসিয়েট করাও তো তাই, একই তো ব্যাপার। ওভারলুকটা যদিও বেশি আসতো, কিন্তু এখানে ক্লোজ টেস্টের এটাই তো মানে। নিয়ারেস্ট ওয়ান ইউ হ্যাভ টু ফাইন্ড। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ বার্ডস ইজ আনঅ্যাপ্রিসিয়েটেড, পাখিদের গুরুত্বকে আমরা আনঅ্যাপ্রিসিয়েট করছি। বোঝা গেল কিনা? এখানে ওভারলুক থাকলে এটাই উত্তর হতো, বাট এখানে ওভারলুক হতে পারে না, বি ভার্বের পর ভি3 লাগবে। তারপরে,
The birds are highly visible and sensitive indicators of ecologies. They function as pollinators. Pollinators মানে কি? What is the meaning of pollinators? পলিনেশন হয় না, যে পরাগরেণু ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে না, তো সেই পলিনেটার্স এর কাজ করে। সিড ডিসপার্সারের কাজ করে, মানে এক জায়গার ফল খেয়ে আরেক জায়গায় ফেলে যাতে করে বনসৃজন হয়। ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার এরা। স্ক্যাভেঞ্জার্স এরা। স্ক্যাভেঞ্জার্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ক্যাভেঞ্জার্স? স্ক্যাভেঞ্জার্স মানে কি? ম্যাথর, যারা সাফাইওয়ালা। অ্যান্ড হেল্প ইন পেস্ট কন্ট্রোল, এটা পেস্ট কন্ট্রোলেও আমাদের কাজে আসে। পেস্ট মানে কি? কীট পতঙ্গ, তাই না? পেস্টিসাইড আমরা ইউজ করি, সেই পেস্ট কন্ট্রোল। হ্যাঁ স্যার। ওয়েন বার্ড পপুলেশনস ডিক্লাইন, যখন বার্ড পপুলেশন ডিক্লাইন হবে, কমা মানে দেন দে অ্যাডভার্সলি অ্যাফেক্ট ইচ সেগমেন্ট অফ দ্য ইকোলজি, আমাদের ইকোলজির প্রত্যেকটা সেগমেন্টকে মানে এফেক্ট করবে, ক্ষতিগ্রস্ত করবে। অ্যান্ড বেনিফিটস ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস। For example, when some species of vultures were nearly driven to extinction, যখন ভালচারদের, ইগল মানে কি বলে, বাজ পাখি বলে তাই না, ভালচার, শকুন বলি আমরা, শকুন, যখন শকুনের মাত্রা ভারতে কমতে শুরু করলো, বিলুপ্তির পথে গেল, তখন কি হলো? দ্য পপুলেশন অফ ফেরাল ডগস, পাগলা কুকুরগুলো বা বন্য কুকুরগুলো ইনক্রিজড, বৃদ্ধি পেল। স্পার্কিং কনসার্নস অ্যাবাউট আ রিস্ক ইন র্যাবিজ, এবং যার কারণে র্যাবিজের যে খতরা সেটা বেড়ে গেল। শেষ লাইনে কি বলা হচ্ছে? দ্য ড্যাশ লস অফ বার্ডস দেয়ার বাই সিগনিফাইজ ডিপার থ্রেট। ওকে, তার মানে এখানে কিছু না কিছু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে বলতে হবে। দ্য লস অফ দ্য ইম্পোরেবল লস, নাকি দ্য ইম্পেন্ডিং লস, নাকি ডিস্ট্যান্ট লস, না ফরগোন লস? 5 নম্বর। ইম্পোরেবল মানে, ইনপ্রবাবল মানে কি? সরি, ইম্পোরেবল বলছি, ইমপ্রবাবল। ইমপ্রবাবল মানে প্রবাবল নয়, অসম্ভব। তাই না? প্রবাবলি মানে সম্ভবত, ইমপ্রবাবল মানে অসম্ভব ব্যাপার, তাই না? তা অসম্ভব লস এমনটা সেন্স আসছে না। ইমপেন্ডিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমপেন্ডিং? আসন্ন। ইমপেন্ডিং এর মানে হচ্ছে যা হতে চলেছে, তাই না? আপকামিং। আসন্ন, হ্যাঁ, খুব সুন্দর। তাহলে দ্য ইমপেন্ডিং লস অফ বার্ডস দেয়ার বাই সিগনিফাইজ। আচ্ছা, একটা দেখো, ডিস্ট্যান্ট। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, এটা মিনিং আসছে না এখানে, সেন্স দিচ্ছে না। ফরগোন, ফরগোন মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফরগোন? যা আগে চলে গেছে বা যা আগে হয়ে গেছে, পাস্ট সেন্স মানে ফরগন। সো এটাও এখানে মিনিং আসছে না, এটাও মিনিং আসছে না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইমপেন্ডিং, আসন্ন। দ্য আসন্ন মানে দ্য ইমপেন্ডিং লস অফ বার্ডস দেয়ার বাই সিগনিফাইজ ডিপার থ্রেট টু ফেলো স্পেসিস ইনক্লুডিং হিউম্যান বিংস। ওকে, ঠিক আছে, বাকিরা একটুখানি বলো দেখি, এই যে যে জিনিসগুলো করা হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। Yes, sir. ভেরি গুড, এটা করো এবার। Detachment is the one word that describes the central point of the teaching of Buddha. স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটু বুঝতে বেশ সমস্যা হচ্ছে। ঠিক আছে, চলো দেখা যাক, চেষ্টা করছি আমরা। This was told to me by the tall agile Buddhist monk from Thailand under the Bodhi tree at Bodhgaya one summer morning. The place was dash and serene, and the monk kept himself busy
collecting bodhi leaves from the ground, thus helping the ground staff of the Mahabodhi temple. This is the place from where the web of Buddhist philosophy. একবার সবার আগে একটা পড়ে নাও, পড়ে এটাকে মানে করার চেষ্টা করো, একবার অন্তত মোটামুটি একটা রিডিং দাও। এটাই হচ্ছে এটা করার নিয়ম, ক্লোজ টেস্টের নিয়ম। যে প্যাসেজটা তোমায় দেওয়া হয়েছে সেটাকে একবার পড়ো। পড়েছো একবার সবাই? উত্তর করার দরকার নেই, একবার সবাই পড়ো। আচ্ছা আমি একটু দেখে নিই এটা রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ 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 হচ্ছে। সকলের যদি একবার পড়া হয়ে যায় তাহলে বলবে কিন্তু আমাকে। তাহলে detachment is the one word that describes the central point of teaching of Buddha. ডিট্যাচমেন্ট মানে কি? বিচ্ছিন্নতা, মা বাবা ছেড়ে যাওয়া। হ্যাঁ, ডিট্যাচমেন্ট মানে হচ্ছে দূরত্ব তৈরি করা, তাই না? কোনো কিছুর প্রতি যাতে মায়া না থাকে, তাই না? ডিট্যাচমেন্ট, তাহলে ডিট্যাচমেন্ট হচ্ছে মায়ার বিপরীত শব্দ। কি হতে পারে? বৈরাগ্য ভাব বলতে পারো। is the one word that describes the central point of the teaching of the Buddha. This was told to me by the tall, agile Buddhist monk from Thailand under the Bodhi tree at Bodh Gaya one summer morning. তাহলে বোঝা যাচ্ছে
যে গৌতম বুদ্ধের একটা টিচিংস দ্যাট ইজ ডিটাচমেন্ট, এই বিষয় নিয়ে কোনো একজন থাইল্যান্ডের মঙ্ক এই যে যে বলছে গল্প কত যে ন্যারেটর, সেই ন্যারেটরকে বলেছিল কিছু। দ্য প্লেস ওয়াজ ড্যাশ অ্যান্ড সিরিন। দেখো এটা করার সময় না প্যারালেলিজম বলে একটা কথা আছে। প্যারালেলিজম মানে হচ্ছে যখন আমি দুটো শব্দকে অ্যান্ড দিয়ে জুড়ছি, এখানে একটা পজিটিভ ওয়ার্ড এখানে একটা নেগেটিভ ওয়ার্ড কোনোদিন হতে পারে বলো দেখি? প্যারালেলিজমের তত্ত্বটা কি, মানে দুটো পজিটিভ ওয়ার্ড অ্যান্ড দিয়ে আমরা কানেক্ট করি, নেগেটিভ ওয়ার্ড তো বাট দিয়ে কানেক্ট করতাম, অ্যান্ড দিয়ে কানেক্ট করা হ্যাঁ মানে স্যার। পজিটিভ ওয়ার্ড। তার মানে এই সিরিন মানে কি? সিরিন মানে হচ্ছে পবিত্র, শান্ত, এরকম একটা ব্যাপার যার মধ্যে কোনো পাপ নেই, নিষ্কলুষ। তো অ্যান্ড দিয়ে একটা পজিটিভ ওয়ার্ডকে যখন দিয়েছে, মানে এখানেও একটা পজিটিভ ওয়ার্ডই আছে। তাহলে দ্য প্লেস ওয়াজ ড্যাশ অ্যান্ড সিরিন অ্যান্ড দ্য মঙ্ক কেপ্ট হিমসেলফ বিজি কালেক্টিং বডি লিভস ফ্রম দ্য গ্রাউন্ড। মানে জায়গাটি এতটাই পবিত্র যে ওই মঙ্ক সেখান থেকে বডি ট্রি কালেক্ট করছিল গ্রাউন্ড থেকে, দাস হেল্পিং দ্য গ্রাউন্ড স্টাফ অফ দ্য মহাবোধি টেম্পল। হ্যাঁ, এইভাবে তিনি ওই গ্রাউন্ডটাকে পরিষ্কার রাখছিলেন। যাই হোক, এরকম একটা সেন্স। তাহলে এখানে আসো এবার, দ্য প্লেস ডিসপাইজড। দেখো ডিসপাইজড মানে হচ্ছে অপছন্দ করা, তাই না? রিভার্বড মানে কি? রিভার্ড মানে রেসপেক্ট করা, সম্মান দেওয়া, পবিত্রতাও হতে পারে, প্রশংসা করাও হতে পারে। আচ্ছা, ভেনারেট মানেও তাই, প্রশংসা করা, সম্মান করা, পবিত্র। নটোরিয়াস মানে তো বুঝতেই পারছো, নটোরিয়াস মানে জঘন্য, এখানে তো কোনোদিন হতেই পারে না। তার মানে এই ডিসলাইক আর নটোরিয়াস তো হবেই না, এই দুটোর মধ্যে হবে কিছু একটা। তাহলে দ্য প্লেস ওয়াজ ড্যাশ অ্যান্ড সিরিন, ভেনারেট হবে না রিভার্বড হবে? এখানে খেয়াল করো, দ্য প্লেস ওয়াজ বি ভার্ব ইউজ করা হয়েছে, তার মানে এখানে হয় ভিআইএনজি হবে, না হলে ভি3 হবে, কিছু তো একটা হবে। তাহলে সেই ক্ষেত্রে অপশন বি। ভেনিরেট হবে না, রিভার্বটা হবে, অপশন বি উত্তর হবে, রিভার্বড। বাকি কিন্তু ভেনারেট আর রিভার্ব দুটো সিনোনিমাস, এটা কনটেক্সচুয়ালি ঠিকঠাক, কিন্তু গ্রামাটিক্যালি রিভার্বড কারেক্ট। ভেনিরেট হলে এখানে একটা ডি যুক্ত করতে হতো, ভেনারেটেড বলতে হতো। তাহলে দ্য প্লেস ওয়াজ রিভার্বড অ্যান্ড সিরিন অ্যান্ড দ্য মঙ্ক, আচ্ছা গেল, এ পর্যন্ত গেল। দিস ইজ দ্য প্লেস ফ্রম ওয়ের দ্য ওয়েব অফ বুদ্ধিস্ট ফিলসফি স্প্রেড অ্যাক্রস দ্য গ্লোব। মানে এই জায়গা থেকেই বুদ্ধিস্ট যে ফিলসফি সারা বিশ্বে ছড়িয়েছিল, ইন অল ডাইরেকশনস, সমস্ত দিকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব দিকে, ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। দ্য ড্যাশ আর স্টিল ফেল্ট, আমরা যেহেতু একবার পড়ে নিয়েছি এবার শূন্যস্থান দেখব। দ্য রেজোন্যান্স, ফ্রিকোয়েন্সিস, ফ্ল্যাকচুয়েশনস, ভাইব্রেশনস আর স্টিল ফেল্ট, মানে এমন কিছু যেটা এখনো অনুভব করা যায়। কোথায়? দেয়ার অ্যাট বোধগয়া, ইন দ্য এয়ার, বাতাসে, অন দ্য আর্থ। এবার ভাবো তো কি হতে পারে, কি অনুভব করতে পারি আমরা? ফ্রিকোয়েন্সি তো স্যার হবে না। ফ্রিকোয়েন্সি হবে না, ওকে, ফ্রিকোয়েন্সিস হবে না। রেজোনেন্স কথার অর্থ কি? রেজোনেন্স মানে কোনো কিছু স্মরণ করা। হ্যাঁ, রেজোনেন্স মানে কোনো কিছু রিমেম্বার করা, কোনো কিছুকে স্মরণ করা হচ্ছে রেজোনেন্স। অতীতের কিছুকে স্মরণ করছি, রেজোনেন্স। আর ফ্ল্যাকচুয়েশনস মানে বুঝি তো, ফ্ল্যাকচুয়েশনস মানে ফ্ল্যাকচুয়েট করা, কম্পিত হওয়া। তো ফ্ল্যাকচুয়েশনসও এখানে যাচ্ছে না মিনিং। অপশন ডি হবে মনে হচ্ছে স্যার, তাহলে ভাইব্রেশন রেজোনেন্স কম্পন। আর ভাইব্রেশনস, তাই না? এবার একটা কথা, রেজোনেন্স হতে পারে, ভাইব্রেশনস হতে পারে। হ্যাঁ, ভাইব্রেশনসটা এখানে যাবে, কেন যাবে? কারণ দেখো এখানে ভার্বের প্রয়োগ করা হচ্ছে আর,
তো রেজোনেন্স তো সিঙ্গুলার ছিল, যদি এখানে রেজোনেন্স হতো তাহলে তো এখানে ইজ ইউজ করা হতো, বাট এখানে আর ইউজ করা হতো, মানে ভাইব্রেশনসটাই যাবে অপশন ডি। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি যে এগুলোকে কিভাবে করতে হয়, নজর কোন দিকে রাখতে হয়, প্র্যাকটিসের ফলে মানে এগুলো স্যার সব আসে। মানে স্যার ভাবনার সঙ্গেও মানে গ্রামারটাকেও দেখতে হবে। অবশ্যই তাই, এর যা সেন্সের সঙ্গে গ্রামারটাকেও দেখতে হবে সেন্টেন্সে, তাহলে এখানে একদমই তাই, ভাইব্রেশনসটাই হওয়া উচিত। দ্য ভাইব্রেশনস আর স্টিল ফেল্ট দেয়ার at বোধ গয়া in the air, on the earth, in the trees and in the stupas surrounding the temple, সব জায়গায় ভাইব্রেশনসটা ফিল করা যায়। ওকে, দ্য বুদ্ধা is not considered a god but a human being, বুদ্ধাকে আমরা ভগবান বলি না, একজন মানুষ বলি। a man who had found the answers, যে উত্তর খুঁজে পেয়েছিল, টু দ্য ডিপেস্ট, এবার অপশন আসে, একবার তো পড়েই নিয়েছি, অফ সামথিং, হিউম্যানের কিছু একটা জীবন, মানুষ জীবনের কিছু একটা বলতে চাইছে, তাহলে ডিপেস্ট, ডিফিডেন্ট, সার্টিটিউড, ডিলেমাস, কন্টেন্ট, কোনটা? এবার আমাদের ভাবতে হবে। আমরা যখন ডিফিডেন্ট বলছি, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিফিডেন্ট? ডিফিডেন্ট মানে এক ধরনের ভদ্রতা বলতে পারো, এক ধরনের মডেস্টি বলতে পারো, কিন্তু ডিফিডেন্ট না পজিটিভ ওয়ার্ড নয়। ডিফিডেন্ট মানে এক ধরনের ভদ্রতা, বাট এই ভদ্রতাটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। কেমন, আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এই শব্দগুলোর প্রপার বাংলা মাথায় আসে না আমার, আমি এই জন্য সেন্সটাকে বোঝানোর চেষ্টা করছি। যে ডিফিডেন্ট মানে হচ্ছে, মনে করো তুমি কোনো কিছু পারো না, হ্যাঁ, তো তুমি চুপচাপ বসে আছো, কোনো দুষ্টুমি করছো না, একদম শান্তশিষ্টভাবে বসে আছো, সেই সিচুয়েশনটাকে বলা হয় ডিফিডেন্টের সিচুয়েশন। তাহলে এটা কি পজিটিভ সেন্সে ইউজ করবো না নেগেটিভ সেন্সে ইউজ করবো বলো? নেগেটিভ সেন্সে ইউজ করা উচিত ডিফিডেন্ট, তাই না বলো? হ্যাঁ স্যার স্যার। ডিফিডেন্ট মানে হ্যাঁ, মানে কি বলো তো বাংলা? হ্যাঁ কি বাংলা কি? ভিন্নতা 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 ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে ভিন্নতা হতে পারে, ডিফারেন্স থেকে রুট ওয়ার্ডের সাথে রিলেট করে, কিন্তু ডিফিডেন্ট মানে এক ধরনের মডেস্টি আর এক ধরনের শাই বিকজ অফ ল্যাক অফ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাব হলে যা হয় আর কি, সেটা মানে ডিফিডেন্ট। আচ্ছা, ভিন্নতা বললে, আচ্ছা আচ্ছা, ভিন্নতা 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 এখানে মিনিং আসবে? আচ্ছা যাই হোক, তারপরটা দেখো, সার্টিটিউড মানে কি? সার্টিটিউড, সার্টিটিউড মানে এমন কিছু যা লোকে খুব বিরাটভাবে বিশ্বাস করে। হ্যাঁ, সার্টিটিউড মানে হচ্ছে লোকে যা খুব বিশ্বাস করে, সেটি হচ্ছে সার্টিটিউড। অর্থাৎ সার্টিটিউড ইজ সামথিং দ্যাট সামওয়ান ফার্মলি বিলিভস দ্যাট ইজ ট্রু, এটা সার্টিটিউড। আর ডিলেমাস মানে কি? দ্বিধাদ্বন্দ্ব। হ্যাঁ, আর তো বলা লাগবে না মনে হচ্ছে আমার, নাকি খুঁজে পেয়ে গেছে আমাদের উত্তর। মানুষের জীবনের দ্বিধাদ্বন্দ্ব, এই দেখো, ফাউন্ড দ্য আনসার্স টু দ্য ডিপেস্ট ডিলেমাস অফ হিউম্যান লাইফ, মানব জীবনের যত দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যত গভীরতম দ্বিধাদ্বন্দ্ব, সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন। আর পড়া লাগবে না। বাকি কন্টেন্ট যদি বলতে চাও, কন্টেন্ট মানে কি? পরিপূর্ণতা। যখন কেউ জীবনের সমস্ত কিছু প্রাপ্ত হয়, তখন সে বলতে পারে নাও আই এম কন্টেন্ট। বুঝতে পারলে কি বলেছি? তাহলে কন্টেন্ট হচ্ছে জীবনের পরিপূর্ণ একটা অবস্থা। কন্টেন্ট, কন্টেন্টের অনেক অন্য মানেও আছে, সূচিপত্রও হয়, তাই না? কিন্তু কন্টেন্টের একটা মিনিং আমি যেটা বললাম, এই সেন্স থেকে, এই প্যারাগ্রাফের সেন্স থেকে, জীবনের পূর্ণতা। সো এখানে জীবনের পূর্ণতা সেন্স আসছে না, এটা আসছে। বুদ্ধিজম ওয়ার্ল্ড ওয়াইড কনভেজ আ সেন্স অফ ড্যাশ ফিলিং। আর সেন্স অফ বুদ্ধিজম একটা সেন্সকে মানে ওয়ার্ল্ড ওয়াইড কনভে করছে। তাহলে কিসের ফিলিং হতে পারে? স্যাক্রেড ফিলিং, কার্সড, এটা তো হবে না রে ভাই, প্রোফেন, সেকুলার,
তো এর মধ্যে কোনটা হবে? স্যাক্রেড মানে পবিত্র, পবিত্রই হবে স্যার। এটাই হওয়া উচিত। সো আর আমাদের না পড়লেও চলবে, স্যাক্রেড ফিলিং, স্যাক্রেড ফিলিং। বাকি প্রোফেন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোফেন? প্রোফেন মানে নাস্তিক এক প্রকার বলতে পারো, যার ঈশ্বর সম্পর্কে কোনো প্রকারের ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, আস্থা নেই, সে হচ্ছে প্রোফেন। আর কার্সড মানেও তো তাই, দুটো তো একে অপরের সাথে সিনোনিমাস হয়ে গেল। তার মানে স্যার পবিত্র অপবিত্র। হ্যাঁ, তাহলে এটা স্যাক্রেড শব্দটা আসবে। চলো তারপর বলছে মিলিয়ন্স millions of men over thousands of years took refuge in Buddhism to find simplicity, salvation, geniality, strength। কোনটা? সিম্পলিসিটি নয়, স্ট্রেংথ নয়। সলভেশন মানে কি বলতো? সলভেশন মানে কি? মোক্ষ, মোক্ষ, মোক্ষ প্রাপ্তি। তো এখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক এই বুদ্ধিজমের শরণাপন্ন হয়েছে টু ফাইন্ড দ্য সালভেশন ইন দ্য ওয়ার্ল্ড অফ সাফারিং, এই যন্ত্রণার যে জড় জগৎ, এর থেকে মোক্ষ প্রাপ্তি, অপশন বি সালভেশন। ঠিক আছে না? সালভেশন। জিনিয়ালিটি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ জিনিয়ালিটি? জেন্টেলম্যান কথা থেকে জিনিয়ালিটি ভাবতে পারো, জেন্টস কথাটা রুট ওয়ার্ড, মানে ভদ্র আচরণ, কোনো ভদ্র আচরণ করা জিনিয়ালিটি, সৎ আচরণ করা জিনিয়ালিটি। ঠিক আছে, তো সলভেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? স্যার জিনিয়ালিটি মানেটা কি বললেন একবার বলুন? জিনিয়ালিটি মানে আমি তোমার সঙ্গে সদাচরণ করব, তোমার সঙ্গে ভদ্র আচরণ করব, এটা হচ্ছে জিনিয়ালিটি। ওকে স্যার। হ্যাঁ, এটা এক কথায় বাংলাতে কি বলা যেতে পারে? ভদ্র আচরণ নাকি? যাই হোক, এটা ব্যাপার ভদ্র। হবে, দেখে নেবে। দেখো তো একটু ডিকশনারিতে জিনিয়ালিটির বাংলাটা কি? জিনিয়ালিটি স্যার যদি আমি সার্চ করে দেখছি মানে এমনি গুগল ট্রান্সলেটরে, হুম, তো এখানে উদারতা দেখাচ্ছে। হ্যাঁ, উদারতা এক ধরনের বলতেই পারো। উদারতা মানে বন্ধু সুলভ আচরণ আর কি, যেটাকে বলি, হতে পারে। চলো তারপর। ভালো মানুষই। হ্যাঁ, ভালো মানসিকতা, এটা করো। A needless controversy has over RBI revealing that banks have written off bad loans. অর্থ রেসে এত একবার জাস্ট পড়ো।
হুম। A needless controversy has dash over RBI revealing that banks have taken written off bad loans. Written off means write off করা মানে কি? Actually write off মানে delete করা, ঠিক আছে? Loans worth raise 68,700 কোটি in its response to right to information query RTI query-তে the presumption in some quarters that banks will not dash the debts of these 50 top defaulters and late absconding diamantar Mehul Choksi. ডায়মন্ডের মানে কি? এটা কি স্যার ডায়মন্ড রিলেটেড? না না না, মেহুল চোকসির সম্পর্কে জানো? শুনেছিলাম। না স্যার জানি না। মানে অ্যাকচুয়ালি তুমি কি জন্য বললে সে সময়? কিসের সাথে রিলেটেড বললে? ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড বা জুয়েলারির সাথে রিলেটেড বলতে পারো। স্যার এই যে প্যাসেজ গুলো, এগুলো কি স্যার মানে রিসেন্ট টাইম নিউজ বা কোনো বুকস এইসব থেকে তোলে এটা নাকি না প্রিভিয়াস মন ইয়ার্স করা? কোশ্চেন সেটা। এটা হচ্ছে তোমার আইবিপিএস এর কোনো একটা শিফটের থেকে নেওয়া। আইবিপিএস এর এগুলো পরীক্ষা এসছে। এইটা স্যার নিউজও ছিল স্যার কিন্তু। হ্যাঁ, ডায়মন্ডে মানে হচ্ছে হীরের গবেষক বলতে পারো, জেমোলজিস্ট, যার স্পেশালাইজেশন আছে ডায়মন্ডে। মেহুল চোকসি অর লিকার বেরন বিজয় মাল বিজয় মালিয়া go scot free is wrong. স্যার The মেহুল চোকসি writing, বলতে এটা কি বললেন? হ্যাঁ হ্যাঁ মেহুল চোকসি না, এটা কি বললেন স্যার? এটা কি? হ্যাঁ, মেহুল চোকসি আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে না বিদেশে, ও বিজয় আচ্ছা মালিয়া আর স্যার। মেহুল চোকসি। এরা হচ্ছে টপ 50 ডিফল্টার্স এর মধ্যে, লোন ডিফল্টার্স এর মধ্যে রয়েছে এরা। The writing of a toxic loan does not mean the loan has been dash. It means that the bank has made 100% provisioning, setting aside capital against the loan to protect depositors even if not a paisa of that loan is repaid. Banks use write-offs to remove bad loans from their balance sheets and minimize their tax liability. The amount that the bank has written off will not be counted as part of its gross and net non-performing assets. However, the borrower will not be exempt or dash from debt repayment, as banks will not halt recovery. So banks do not lose interest in the written off asset and may recover their loan in part when the bad loan reaches resolution. When a value is realized, the dash are written back. A write back goes into the profit and loss account of the bank and boosts the bank's bottom line. A recent example is the reported write back to SBI in the
Acer Steel Resolution. চলো পড়া হয়েছে একবার, এবার উত্তর করার চেষ্টা করো। এখানেই দেখো কোশ্চেন দেওয়া আছে। A needless controversy has dash erupted, atavistic, timeless, refined. সো একটা কন্ট্রোভার্সি সেটা কি হচ্ছে, ইরাপ্ট করেছে। হ্যাঁ, সো দ্য রাইট আনসার উইল বি এরাপ্টেড। এরাপ্টেড মানে সাডেন ব্রেকআউট, হঠাৎ সম্মুখে আসা। তাহলে আর নিডলেস কন্ট্রোভার্সি হ্যাজ ইরাপ্টেড over RBI revealing that banks have written off bad loans worth rupees 68,607 crore in its response to RTI query. তারপর the presumption in some quarters that banks will not dash the debts of these 50 top defaulters and late absconding Diamantar, Mehul Choksi and Liquor Baron Bijoy Maliwa go scot free is wrong. Okay, তাহলে the presumption in some quarters that banks will not dash, pursue, accrete, quandary আর হচ্ছে stagger. স্ট্যাগার মানে কি স্যার স্তব্ধ? হ্যাঁ, স্ট্যাগার মানে স্ট্যাগার মানে বলতে পারো আহ, আহ, মানে এটা বলতে পারো যে স্পেশালি আ লং অর, কিন্তু এটা কন্টেক্সচুয়ালি লং হয় স্ট্যাগার, এর বাংলাটা কিভাবে বলবো রে ভাই? মিনিংটা বলুন না যে এটা কি সেন্স করছে। স্ট্যাগার মানে হচ্ছে দেখো
মুভ মানে তুমি বাংলাটা কি বলেছিলে? স্তব্ধ। 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 স্তব্ধ কি সেন্সে আসে? এর মানে হচ্ছে আনস্টেডিলি যাওয়া, স্ট্যাগারিং করা, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা বলতে পারো এক ধরনের। ঠিক আছে? এটা মানে হচ্ছে ওয়াক অর মুভ আনস্টেডিলি। এর বাংলা কি বলবো? মানে মাতালদের হাঁটা, একদম ঠিক। স্ট্যাগারিং। টিটোলারে স্ট্যাগারিং করে না? আর কোয়ান্ডারে মানে কি? কোয়ান্ডারে, কোয়ান্ডারে মানে বিপদের মুহূর্তে দাঁড়িয়ে কি করব না করব ভেবে পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশন, একটা পাজলডনেসের সিচুয়েশন। সো এখানে দেখো সব অপশন এ ইজ দ্য রাইট আনসার। হওয়া উচিত দ্য প্রিজাম্পশন ইন সাম কোয়ার্টার্স দ্যাট ব্যাংকস উইল নট পারসু দ্য ডেবটস অফ দিস 50 টপ ডিফল্টার্স। ঠিক আছে? পারসু মানে পারসু মানে কোনো কিছু ফলো করা, কোনো কিছু অনুসরণ করা, কোনো কিছুকে চেজ করা। ঠিক আছে? তারপর দ্য রাইটিং অফ a toxic loan does not mean the loan has been dash. It means অপশন দেখো, ডাউজ, মাডল, ফরগিভেন, মিসচিভ। এই লোনটাকে কি ফরগিভেন করা হবে? ফরগিভেন মানে কি স্যার, ক্ষমা করা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরগিভেন মানে ক্ষমা করা। মডেল মানে কি? মডেল মানে কোন একটা কনফিউজিং অবস্থা, কোন একটা কনফিউজিং স্টেট ক্রিয়েট করা, মডেল। মানে যেটা গোলমাল বলি আমরা নাকি? হ্যাঁ, গোলমাল বলতে পারো এক ধরনের, ইয়েস। সো এখানে দেখো যাচ্ছে ফরগিভেনটাই যাচ্ছে বেশি। দেখো, দ্য রাইটিং অফ আ টক্সিক লোন ডাজ নট মিন দ্য লোন হ্যাজ বিন ফরগিভেন। রিট অফ মানে, রাইট অফ মানে, টক্সিক লোনকে রাইট অফ করা মানে সেই লোনটার মাফ করে দেওয়া নয়, সেটাকে হিসাবের খাতা থেকে বাদ দিয়ে রাখা। কেন? যাতে করে হিসাবপত্রের মধ্যে গোলযোগ ক্রিয়েট না হয়। বুঝতে পারলে কি বলছি? হিসাবের মধ্যে যাতে গোলযোগ ক্রিয়েট না হয়, এই জিনিসটা বোঝাই। ইকোনমিক্সের এটা একটা পার্ট আরবিআইতে, যদিও আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট নয়, তাই এটা পড়ানো হয়নি। বাকি না হলে আমি আরবিআই এখনো পড়াইনি তো মনে হয় না তোমাদের আরবিআই? না স্যার। আরবিআই পড়ালে এটা পড়াবো আমি। দেখো, লোন, মনে করো যে আমার একটা দোকান আছে, খুব ভালো করে বোঝো এই যে রাইট অফ জিনিসটা কি। এই দোকানে ধরে নাও যে 1 বছর আগে কোনো একজন ব্যক্তি আমার দোকান থেকে 1000 টাকার একটা মাল বাকি খেয়েছিল। বুঝতে পারছো? সেই টাকাটা আমার হিসাব খাতায় তোলা আছে 1 বছর ধরে, কিন্তু কোনো লেনদেন নেই। এবার আমি কি করছি, প্রত্যেক বছর হিসাব মেলানোর সময় ওই 1000 টাকার গড়বড় বারবার ধরা পড়ছে। সো আমি করলাম কি, ওই 1000 টাকাকে আমার হিসাবের খাতা থেকে বাদ দিয়ে রাখলাম। হ্যাঁ, রাইট অফ করলাম, মানে আমি আর হিসাবের খাতায় তুলবো না এটা। কিন্তু এটা আমার মনে মনে থাকলো, ব্যাটাকে পেলে আমি এই 1000 টাকা তো নেবই, মাফ করছি না আমি, বাট এটা আমার হিসাবের খাতায় আর তুলবো না। এই সিচুয়েশনটাকে বলা হয় রাইট অফ। বুঝতে পারছো কি না? আমার হ্যাঁ খাতা স্যার। থেকে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি ব্যাড লোনস মানে যেটা আমি পাচ্ছি না ফেরত সেই টাকাটাকে অ্যাসাইড করে রেখে দিয়েছি, তার মানে মাফ করা নয়। সেটাই এখানে বলা হচ্ছে যে এই যে দ্য রাইটিং অফ আ টক্সিক লোন ডাজ নট মিন দ্য লোন হ্যাজ বিন রিটেন অফ, মানে দ্য লোন হ্যাজ বিন ফরগিভেন। এই লোন মানে রাইট অফ করা মানে লোনটাকে আমি মাফ করিনি, লোনকে আমার পরিশোধ করতে হবে, এটা আমার খাতায় মাথায় আছে, বাট হিসাবের খাতা থেকে সরিয়ে রেখেছি। মানে এই দেখো সেটিং অ্যাসাইড ক্যাপিটাল বলতে পারো। চলো তারপরে, হাউএভার দ্য বরোয়ার উইল নট বি এক্সেম্পট, বরোয়ারকে ছাড় দেওয়া হবে না, অর ড্যাশ ফ্রম ডেব্ট, অডিয়াস, পাঞ্জেন্ট, হিনিয়াস, পার্ডান্ড। এই তো বলো দেখি, চারে উত্তর বলো দেখি। এটা হবে পার্ডান্ড, একে পার্ডান করা হবে না। দেখো উইল নট বি এক্সেম্পট অর পার্ডান্ড, পার্ডান করা হবে না, ক্ষমা করা হবে না, তাকে লোন দিতেই হবে। আচ্ছা এখানে এই জায়গাটা থেকে কেটে এখানে চলে এসছে, এখানে হবে হোয়েন ড্যাশ আর রিটেন ব্যাক, 5 দাগ দেখো, when a value is realized the dash are written back, the written back এই পার্টটা এখান থেকে দেখে করো, এখান থেকে এই পর্যন্ত। when a value is realized the provisions are written back, the provisions are written back, so option B will be the right answer, ঠিক আছে না, provisions written back। স্যার ঠিক আছে। acrimonious মানে কি? acrimonious মানে বাকবিতণ্ডা বলতে পারো, bitter words বলতে পারো acrimonious, তাই না, এখানে এসেন্স আসছে না। ক্যান্ডার মানে কি? ক্যান্ডার মানে সততার একটা ছবি বলতে পারো, অনেস্টির একটা পার্ট ক্যান্ডার মানে। আর রয়েছে তোমার প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্ট মানে হচ্ছে আনপ্লেজেন্ট বা ডিফিকাল্ট বা এম্বারেসিং সিচুয়েশনকে আমরা প্রেডিকামেন্ট বলি। সো এগুলো একটাও যাচ্ছে না, সো এটাই যাবে প্রভিশনস। ওকে বেশ, এবার একটা কথা বলি, আমাদের নিজেদের থেকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। আমরা এখন রাইটিংস করব, ঠিক আছে? তাই গেল দালাল এটা ফড়িয়া হবে, হ্যাঁ এটা ডয় শূন্য র হবে, ফড়িয়া। দালাল, ফড়িয়া, প্রতিনিধি, বিক্রেতা ও ঠিকাদার নামে পরিচিত বহু সংখ্যক মধ্যস্থ ব্যক্তি বাজারে ক্রেতা বিক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করে। বাজারে ক্রেতা বিক্রেতার মুখোমুখি সাক্ষাতের প্রয়োজন হয় না, তারা সাধারণত বিক্রয় কেন্দ্রে প্রস্তুত বা উৎপাদন, ওমা একটু জল দাও তো, উৎপাদন কেন্দ্রে বসে থাকে। পক্ষান্তরে মধ্যবর্তী শ্রেণী একদল লোক তাদের বিক্রয়ের কাজ করে থাকে। ফড়িয়া মানে কি? ফড়িয়া মানে বুঝো না, দালাল। দেখবা তোমাদের এলাকা, তোমাদের বাড়ি কি গ্রামের দিকে না শহরের দিকে? গ্রামে স্যার। তাহলে তোমাদের বাড়ি দেখবে যে এলাকায় যারা ছাগল পোষে, সেই ছাগল কিনতে লোক যায় না গ্রামে? হ্যাঁ স্যার আছে তো। ওই ওদেরকে ফড়িয়া বলে, আমাদের এখানে ফোড়ে বলে, ফোড়ে ফোড়ে, আর সেই ফোড়েটাকে শুদ্ধ ভাষায় ফড়িয়া বলা হচ্ছে।
স্যার শুনতে পেলাম না, আরেকবার বলো। যারা পেকার স্যার পেকার তাদেরকে বলে তো ফড়িয়া। হ্যাঁ হ্যাঁ, মানে ফড়িয়াকে ওই তো ব্রোকার বলতে পারো, বা ফ্যাক্টরস বলতে পারো, এজেন্ট বলতে পারো, অনেক কিছু বলা যায়। মানে এগুলো সব সিনোনিমাস ওয়ার্ড। বুঝতেই পারছো যে দালাল, ফড়ে, প্রতিনিধি, বিক্রেতা ও ঠিকাদার নামে পরিচিত বহু সংখ্যক মধ্যস্থ ব্যক্তি বাজারে ক্রেতা এবং বিক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করে। একটা মার্কেটে, আমরা তো মার্কেট পড়েছি, তো তো সেই মার্কেটের থেকে এটা তোলা। এগুলো সব হচ্ছে মিডিয়ারিজ, দালাল, ফড়ে, প্রতিনিধি, বিক্রেতা। তো এদের সিনোনিমাস সিনোনিমাস শব্দই লিখতে হবে। তাহলে দালাল, ফড়ে, প্রতিনিধি, বিক্রেতা ও ঠিকাদার নামে পরিচিত বহু সংখ্যক মধ্যস্থ ব্যক্তি বাজারে ক্রেতা বিক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করে। আচ্ছা, তার মানে এই যে বহু সংখ্যক মধ্যস্থিত ব্যক্তি, যারা কি নামে পরিচিত, এই নামে পরিচিত, মানে সাবজেক্ট আমি পেয়ে গেলাম। মধ্যস্থ ব্যক্তি, মধ্যস্থ ব্যক্তিকে কি বলি? মিডলম্যান বলি। ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়ারিও বলতে পারি, বা মধ্যস্থতাকারী, মিডলম্যান বলি, ভাল লাগবে। তাহলে আচ্ছা, এমনটা লিখো, বহু সংখ্যক মিডলম্যান, এ লার্জ নাম্বার অফ মিডল ম্যান না মেন? তোমাদের পড়ানো মেন হয়েছে হবে, না যে এ লার্জ নাম্বার অফ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, মেন হবে আর স্যার। তারপরে প্লুরাল ভার্ব বসে। হ্যাঁ, এ লার্জ নাম্বার অফ মিডল মেন, তারা কি নামে পরিচিত? নোন অ্যাজ ব্রোকার্স, মানে দালাল যাদেরকে আমরা বলি, ব্রোকার্স বা ফ্যাক্টরস, ফোরেকে ফ্যাক্টরস বলতে পারো, বা এজেন্ট, প্রতিনিধি মানে এজেন্ট, এজিইএনটি, এজেন্ট, বিক্রেতা মানে ডিলার্স, ডিলার্স, ইটিসি, ইটিসি দিয়ে দাও, আগে লেখার দরকার নেই, ইটিসি। এরা কি করে? ক্রেতা বিক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করে, মানে এরা একটা অ্যাক্ট করে। ইটিসি অ্যাক্ট, অ্যাক্ট ইন দ্য মার্কেটস। অ্যাক্ট কোথায় এরা কাজ করে? ইন দ্য মার্কেটস, বাজারে। কি হিসেবে? রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, সাবাস। তাহলে লেখো অ্যাজ দ্য representatives, as the representatives of ক্রেতা বিক্রেতা, buyers and অ্যান্ড সেলার্স। sellers, full stop। বাজারে ক্রেতা বিক্রেতার মুখোমুখি সাক্ষাতের প্রয়োজন হয় না। সাবজেক্ট খোঁজো। মার্কেটস। মার্কেট কি করে সাবজেক্ট হবে এখানে? স্যার ক্রেতা বিক্রেতা। হুম, আরো ভালো করে খোঁজো সাবজেক্ট। স্যার সাক্ষাৎ। হ্যাঁ, সাক্ষাৎ, ভালো কথা বলেছো। এবার সাক্ষাৎকে কন্টিনিউ করব। তাহলে আমরা এটা লিখবো, দ্য ফেস টু ফেস, দ্য ফেস টু ফেস, দ্য ফেস টু ফেস কি? মিটিং। দ্য ফেস টু ফেস মিটিং, কার ফেস টু ফেস মিটিং? দেখেছো তো? দেখো, আমি এইটুকুনি জাস্ট বোঝাতে চাইছি তোমাদেরকে যে আসলে কিভাবে ফাইন্ড করব।
এখানে বাজারকে সাবজেক্ট করতে পারবো, কি করে করব বলো? ক্রেতা বিক্রেতাকে কি করে সাবজেক্ট করব? সাক্ষাৎকে সাবজেক্ট করা যেতে পারে, কারণ সাক্ষাতের প্রয়োজন হয় না বলছে না। কিসের সাক্ষাৎ পরে আসছি, সাক্ষাতের প্রয়োজন হয় না। তাহলে দ্য ফেস টু ফেস মিটিং, দ্য ফেস টু ফেস মিটিং কাদের? অফ দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স। দ্য ফেস টু ফেস মিটিং অফ দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স। সাবজেক্ট কিন্তু আমার এই ফেস টু ফেস মিটিং, এটা সাবজেক্ট, ফেস টু ফেস মিটিংটা সাবজেক্ট। অফ দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স ইজ লিখবো না আর লিখবো? ফেস টু ফেস মিটিং বলছি যখন সিঙ্গুলার হবে ইজ লিখবো। ইজ নট নেসেসারি, ইজ নট নেসেসারি, প্রয়োজন নেই। কোথায়? বাজারে, অ্যাট দ্য মার্কেট, অ্যাট দ্য মার্কেট। বলো তো বুঝতে পেরেছো কিনা? স্যার এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট লেখা যাবে না? হ্যাঁ অবশ্যই তো তাই। দেখো বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ইউজ করেছি। তাহলে আবার পড়ো সেন্টেন্সটাকে। বাজারে ক্রেতা বিক্রেতার মুখোমুখি সাক্ষাতের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয় না? সাক্ষাতের প্রয়োজন হয় না। সাবজেক্ট খুঁজে পেতে গেলে আগে ভার্বকে টার্গেট করতে হয়। হয় না, কি হয় না? প্রয়োজন হয় না। কি প্রয়োজন? সাক্ষাতের। এইভাবে আস্তে আস্তে পেয়ে যাব আমরা বিষয়গুলো। স্যার বলো। সাবজেক্ট এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, সেহেতু এখানে ডাজ নট নেসেসারি হবে না, মানে এভাবে করা যাবে না কি? যদি এভাবে করো, দেখো ডাজ নট নেসেসারি বললে তাহলে ডাজকে কখন ইউজ করব আমরা? কোনো কিছু করা অর্থে। কিন্তু এখানে কি কোনো কিছু করা অর্থে বলেছে? এখানে তো বলেছে যে বাজারে ক্রেতা বিক্রেতার মুখোমুখি সাক্ষাতের প্রয়োজন হয় না। হওয়াটা ভার্ব, তাই নয় কি? কিন্তু স্যার স্যার এটা আপনার জোর দিয়ে বলার জন্য স্যার ডাজ নট। না না না, এখানে ভালো ডু করে নট বোঝো। রিকোয়ার হতে পারে। ডু মানে যদি করা হয়, এখানে তো ডাজ ডামি অক্সিলিয়ারি তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ ডামি অক্সিলিয়ারি বসালে প্রিন্সিপাল ভার্ব খুঁজতে হবে যে আবার। তাহলে ডুকেই হ্যাঁ যদি স্যার। প্রিন্সিপাল ভাবি, তাহলে আমি এখানে তো ডু কেন করব? তো করা তো কোনো সেন্সই নেই। এখানে হওয়াটা ভার্ব। এই যে কিন্তু স্যার বাক্যটাকে চিরন্তন সত্য হিসেবে ধরা যাবে না, মানে প্রয়োজন হয় না তো। উম, চিরন্তন সত্য কেন হবে? তারপরের লাইন পড়ো। এখানে ডাজ নট ইউজ করা যাবে না ভাই। ডাজ মানে তো করা, এখানে কি কোনো কিছু করার কথা বলা হচ্ছে? এখানে ভাবটা তো হওয়া। আমি একজন ডাক্তার নই, এর মানে কি আই ডাজ নট আ আই ডু নট আ ডক্টর? এমন হয় নাকি মিনিং? এখানে ভাবটাই তো হওয়া। তারপরে লাইন পড়ো। তারা সাধারণত বিক্রয় কেন্দ্রে, প্রস্তুত বা উৎপাদন কেন্দ্রে বসে থাকে। তার মানে তারা তারা কারা? এই যারা বিক্রেতা টিক্রেতা, এরা সাধারণত বিক্রয় কেন্দ্রে, প্রস্তুত বা উৎপাদন কেন্দ্রে বসে থাকে। ঠিক আছে, তাহলে লেখো তারা বলতে সাবজেক্ট পেয়ে গেছি তারা, তাই লেখো দে। তারা সাধারণত জেনারেলি বসে থাকে। সিট, দে জেনারেলি সিট। কোথায় বসে থাকে? তারা সাধারণত বসে থাকে, কোথায় বসে থাকে? বিক্রয় কেন্দ্রে। দে জেনারেলি সিট অ্যাট দেয়ার, তাদের রেসপেক্টিভ, অ্যাট দেয়ার রেসপেক্টিভ কারো দোকান আর কি, রেসপেক্টিভ সেল ডিপো বা শপস বলতে পারো, শপস। They generally sit at their respective shops or manufacturing hub. Manufacturing hub.
প্রস্তুতি কেন্দ্র আর কি, যেটাকে বল উৎপাদন কেন্দ্র। HUB হবে, সরি, হাব। হ্যাঁ, এটা লিখে এখানে আমরা ফুল স্টপ দিতে পারি। বসে থাকে গেল। পক্ষান্তরে, পক্ষান্তরে মানে while, অথচ বলতে পারি পক্ষান্তরে, বা অন দ্য আদার হ্যান্ড, এমনটাও বলতে পারি। তাহলে লেখো অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে মধ্যবর্তী শ্রেণীর একদল লোক তাদের বিক্রয়ের কাজ করে থাকে। মধ্যবর্তী এক শ্রেণীর বিক্রয়ের লোক মানে ওই যে যেটা বলছিলে, এ ক্লাস অফ ইন্টারমিডিয়ারিজ। বানানটাকে একবার দেখে নেব, INTERMEDIARIES, ইন্টারমিডিয়ারিজ। এ ক্লাস অফ ইন্টারমিডিয়ারিজ অ্যাক্ট অন দেয়ার বিহাফ, তাদের পক্ষ থেকে এটা কাজ করে। অ্যাক্ট অন দেয়ার বিহাফ, হ্যাঁ, কি করতে কাজ করে? তাদের লোক বিক্রয়, পক্ষান্তরে এক লোক তাদের লোক বিক্রয়ের কাজ করে থাকে। আচ্ছা, তাহলে আ ক্লাস অফ, অন দ্য আদার হ্যান্ড, আ ক্লাস অফ ইন্টারমিডিয়ারিজ অ্যাক্ট অন দেয়ার বিহাফ, ইন বাইং, কেনা বেচা করে, ইন বাইং অ্যান্ড সেলিং কমোডিটিস। কমোডিটিসটা কিন্তু স্পেলিং কারেকশনে দেয় COMMODITIES, কমোডিটিস। এই মধ্যবর্তী লোকেরাই দালাল। আধুনিক বাজারে তারা এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এই মধ্যবর্তী লোকেরাই দালাল, তার মানে these intermediaries are known as middlemen বলতে পারো, বা আর দিয়ে মিডলম্যান সরাসরি দিয়ে দিতে পারো। মিডলম্যান বহুবচনে, এটা একটা ফুল স্টপ আছে। হ্যাঁ, আধুনিক বাজারে তারা এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। তাহলে তারা দখল করে আছে, সাবজেক্ট হলো দে। অকুপাই, OCCUPY, দে অকুপাই an important place, একটা ইম্পর্ট্যান্ট প্লেস দখল করে আছে, উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। কোথায়? কোথায়? মার্কেটে। ইন দ্য মডার্ন মার্কেটস, বহুবচন করো, ইন দ্য মডার্ন মার্কেটস। এই জিনিসগুলোকে কিন্তু আমাদের শিখতে হবে। ইন্টারমিডিয়েটস মানে কি? ইন্টারমিডিয়ারিজ মানে হচ্ছে মিডলম্যান আর কি বলতে পারো, মধ্যস্থতা যারা করে তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়ারি। আর ইন্টারমিডিয়ারির বহুবচন হচ্ছে ইন্টারমিডিয়ারিটা হচ্ছে এটা, INTERMEDIARY, ইন্টারমিডিয়ারি মানে মধ্যস্থতাকারী, ইন্টারমিডিয়ারি। তার প্লুরাল ফর্ম হচ্ছে IES হবে, ওয়াই উঠে গিয়ে। হয়েছে? এরপর দেখো সুন্দর একটা প্যাসেজ পেয়েছি, যাবো সেই জায়গায়। হ্যাঁ স্যার। এই দেখো, পড়ো, খুব সুন্দর লেগেছে আমার এটা। অধ্যয়নের দ্বারা যদি আমরা লাভবান হতে চাই, তাহলে কেবল গ্রন্থ নির্বাচন বিষয়ে অবহিত হলে চলবে না,
যথাযথ অধ্যয়ন সম্পর্কেও আমাদের সতর্ক হতে হবে। তাহলে অধ্যয়নের দ্বারা যদি আমাদের লাভবান হতে হয়, তাহলে শুধু গ্রন্থ নির্বাচন করলে হবে না, দিস ইজ দ্য বেস্ট বুক, দিস ইজ দ্য বেস্ট বুক এমন বললে হবে না। যথাযথ অধ্যয়ন সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে আমরা সেটাকে প্রপারলি পড়ছি কিনা সেটাও মাথায় রাখতে হবে। পাঠক যে উদ্দেশ্য নিয়ে পাঠ করে, তদনুসারে একই গ্রন্থ তাদের উপর ভিন্নতর প্রভাব বিস্তার করে। অর্থাৎ একটা বই যে যে পার্সপেক্টিভ থেকে পড়বে, সে সেই পার্সপেক্টিভ থেকে অনুধাবন করতে পারবে। এখানে একটা ছোট্ট গল্প মনে পড়েছে, বলবো এই কথাটার জন্য, শুনবে গল্প? হ্যাঁ স্যার বলুন না। মানে একজন লোকের বাড়িতে স্বামী স্ত্রী খুব অশান্তি হয়, বুঝলে তো। তো এবার অশান্তি হলে ছেলে মেয়ে সব এটা ওটা কথা শোনে না, এ করে না সে করে না। হ্যাঁ, এটা শোনার পরে ওই ভদ্রলোককে একজন পণ্ডিত পরামর্শ দিয়েছে যে তোর বাড়িতে তো সবসময় অশান্তি লেগে থাকে, ছেলে মেয়ে বউ সব গন্ডগোল হই হট্টগোল করে, তুই এক কাজ কর, তুই বাড়িতে না তোর পরিবার সবাইকে মহাভারত কিনে দে, মহাভারতটা পড়লে ধর্মকথা শিখলে আর অশান্তি গন্ডগোল করবে না। তো তদ্রূপ সেই লোক কয়েকটা মহাভারত কিনে নিয়ে এসে ছেলেকে মেয়েকে তারপর বউকে দিয়েছে, বুঝলে তো। এবার ওই মহাভারত কয়েকদিন পাঠ করার পর একদিন ওই লোক কাজ থেকে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে দেখছে কি যে মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করছে, বুঝলে তো। এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে যে এই তুই কান্নাকাটি করছিস কেন? বলছে বাবা কি বলবো, এই মহাভারত গ্রন্থ তুমি আগে কেন আমাকে এনে দাওনি, এর মধ্যে এত মধু। বলে বলিস কি? বলে হ্যাঁ। তো লোকটা ভাবছে যাক তাহলে আমার তো সুখের দিন ফিরলো, এরা সবাই ধর্মতত্ত্ব বুঝতে বুঝতে শিখেছে। তো বলছে মা তুই কি বুঝে কাঁদছিস? বলে কি যে কুন্তির পেটে যে কুমারী অবস্থায় সন্তান হয়েছিল না কর্ণ, তা আমার তো হলো না এখনো, ওর জন্য ও দুঃখ পেয়েছে, বুঝলেন তো, এর জন্য ও কান্না করছে। এবার ভালো কথা, ঘরে ঢুকে মেয়েকে শান্ত করে ঘরে ঢুকে দেখে যে ওর বউও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো বলছে বউটা কান্নাকাটি করেছে, তুমি কাঁদছো কেন? বলে কি কি আর বলবো, দ্রৌপদীর 5টা বর, আমার মাত্র একটা, আরো 4জন আমার হলো না, হায় ভগবান এই বই তুমি আমাকে আগে কেন কিনে দাওনি। মানে বুঝতে পারছো, এই হুবহু এই লাইনটার কথাই বলেছে যে পাঠক হ্যাঁ, যে যেরকম বুঝেছে। হ্যাঁ যে উদ্দেশ্য নিয়ে পাঠ করে, তদনুসারে একই গ্রন্থ তাদের উপর ভিন্নতর প্রভাব বিস্তার করে। উদাহরণ কত সুন্দর দিয়েছে দেখো। প্রজাপতি পুষ্পস্তবকের উপরে উড়ে বেড়ায়, প্রজাপতি ওই পুষ্পের উপর দিয়ে শুধু উড়ে বেড়ানোই ওর কাজ, কিন্তু কিছুই আহরণ করে না। আবার মাকড়সা তা থেকে বিষ সংগ্রহ করে। একই ফুল, সেই ফুল থেকে প্রজাপতি ফুলের উপর উড়ে বেড়াচ্ছে, কিছু আহরণ করে না, ওর কোনো কাজই নেই। ও কি করছে, আবার মাকড়সা কি করছে, ফুল থেকে বিষ সংগ্রহ করে, কিন্তু মৌমাছি মধুর সন্ধান পায় এবং তা সঞ্চয় করে রাখে। বুঝতে পারলে কত সুন্দর কথা। সুতরাং অধ্যয়নের উদ্দেশ্য দ্বারাই অধ্যয়নের ফলসিদ্ধি নির্ধারিত হয়। তাহলে কোন উদ্দেশ্য নিয়ে পড়ছো তার উপরেই তোমার ফলসিদ্ধি হবে। শিশু এটা কেতলি হবে না, কেটলি হবে, ট হবে। শিশু কেটলির ঢাকনা উন্মোচন করে খেলার উদ্দেশ্যে, অর্থাৎ ওই যে চায়ের কেটলি বাষ্পীভূত যখন হচ্ছে না, ওই কেটলির ঢাকনাটা উল্টালো, অনেকটা ধোঁয়া বেরিয়ে গেল, এটা দেখে বাচ্চা মজা পেল, তাই বলছে শিশু কেটলির ঢাকনা উন্মোচন করে খেলার উদ্দেশ্যে। গৃহকর্ত্রী এরূপ করেন প্রয়োজনবশত, এরূপ বলতে এই ঢাকনা উন্মোচন করেন প্রয়োজনবশত, তাকে চা দিতে হবে, চিনি দিতে হবে, এই কারণে। কিন্তু জেমস ওয়াট ব্যবহার করেছিলেন বিজ্ঞান চর্চার জন্য, এবং তারই ফলে বাষ্পচালিত ইঞ্জিনের উৎকর্ষ সাধিত হয়েছিল। বুঝতে পারলে? সুন্দর হ্যাঁ এটি। স্যার। তো আমি এবার এক একজনকে একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করব, আমি লিখে দিচ্ছি কি লাভ হচ্ছে আর তাতে। প্রথম সেন্টেন্স খেয়াল করো,
অধ্যয়নের দ্বারা যদি আমরা লাভবান হতে চাই তাহলে কেবলমাত্র গ্রন্থ নির্বাচন বিষয়ে অবহিত হলে চলবে না, যথাযথ অধ্যয়ন সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে সাবজেক্ট কোনটা বলো? স্যার আমরা। হ্যাঁ, সাবাস। এখানে সাবজেক্ট হলো আমরা। এবার একটা কথা বলো তো, এই যে যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি কেমন সেন্টেন্স? মানে স্যার সিম্পল যদি সেন্টেন্স, আছে, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কেমন সেন্টেন্স? স্যার যদি তবে এটা যৌগিক। হুম, যদি বাংলাতে যেও না বোনটি আমার, যদিতে ইংরেজিতে কি ছিল? ও স্যার কন্ডিশনাল বলছি। সেন্টেন্স। হ্যাঁ স্যার, কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে কি হলো, দাঁড়ালো কমপ্লেক্স সেন্টেন্স হলো। তাহলে এখানে অনেকগুলো পার্টে আমরা লিখতে পারবো। তাহলে যদি আমরা লাভবান হতে চাই, তাই না? তাহলে হ্যাঁ স্যার। উই if we want to gain profit বা if we want profit এমনটা লিখতে পারি। if we want profit, আমরা যদি লাভ চাই, লাভবান হতে চাই মানে লাভ চাই আর কি, এমন একটা সেন্স। তাহলে if we want profit কি করে? অধ্যয়নের দ্বারা, বাই রিডিং বুকস, কমা, তবে কি করতে হবে? তাহলে কেবল গ্রন্থ নির্বাচন বিষয়ে অবহিত হলে চলবে না। উই মাস্ট বি কেয়ারফুল not only to select proper books but also to pursue them in a right way. লেখা যায় এখানে এরকম যে আমরা শুধুমাত্র বই নির্বাচন করবে, যে শুধুমাত্র এটা করব না ওটাও করতে হবে, এটার জন্য নট অনলি বাট অলসো ইউজ করি না, এরকম করব। তারপর সেন্টেন্সে চলে এসো। পাঠক যে উদ্দেশ্য নিয়ে পাঠ করে তদনুসারে একই গ্রন্থ তাদের উপর ভিন্নতর প্রভাব বিস্তার করে। তাহলে পাঠক যে উদ্দেশ্য নিয়ে পাঠ করে, এই সেন্টেন্সটাকে কিভাবে লিখব? according to purpose. অ্যাকর্ডিং টু দ্য পারপাস, হ্যাঁ বলতে পারো, কিন্তু ওটা তো শুরু না, শুরুটা করব কিভাবে? এ দেখো, একই গ্রন্থ তাদের উপর ভিন্নতর প্রভাব বিস্তার করে। এভাবে ভাবো তো, দ্য সেম বুক, একই বই, will affect not affect affect its readers differently, কিসের জন্য? according to the purpose with which they read it. এগুলোকে চেষ্টা করবে। চলো এই স্ক্রিনশট নাও ভাই, এটাকে স্ক্রিনশট নাও, আর কয়েকটা কাজ দিচ্ছি, তারপরে যাব। হ্যাঁ, এটা নাও। সরলভাবে ও সাধারণ গুণাবলীর অনুশীলনের মাধ্যমেই জীবনের শ্রেষ্ঠতম ফল অর্জিত হয়। আর একটা নাও, এটা ব্যাস, এই তিনটে নাও। আমার অবসর সময়ে আমি যে বই পড়ি তার প্রধান কারণ বলতে গেলে আমি তা থেকে আনন্দ পেতে চাই। যদি পছন্দ হয় আমি স্যার পড়তে থাকি। হ্যাঁ বলো। স্যার বলছি ওই প্রথমেরটা আমারটা স্ক্রিনশট নিতে পারিনি আচ্ছা প্রথমে। আচ্ছা, এটা হয়েছে, হ্যাঁ স্যার, এই এটা শেষের হয়েছে, দুটো হয়েছে। এটা হয়েছে, এটা স্যার এটাও হ্যাঁ এটা হয়নি। নিয়ে নাও। চলো এটাকে করবে দেখি, করে সব থেকে বেটার হয় গ্রুপে পোস্ট করতে পারলে ভালো। স্যার শেষেরটা একটু দেন।
আচ্ছা, শেষেরটাই নাও। স্যার বলছিলাম কি স্যার, আমার গ্রুপ থেকে তো ডিলিট হয়ে গেছে আমি তোমাকে জয়েন স্যার। করিয়ে ওই নিয়েছি। আপনার হ্যাঁ স্যার, কতগুলো পিডিএফ না ওগুলো আমার আউট হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। ও একটু কেউ দিয়ে দিতে তো। ঠিক আছে, যে যে নোটগুলো দেওয়া হচ্ছে ওটা একটু দিয়ে দিও তো। আচ্ছা, তোমরা কেউ একজন বলছিলে অ্যান্টোনিমের নোট, অ্যান্টোনিমের কোনো নোট হবে না ভাই, তোমাদের ভোকাবুলারি নোট যেটা দেওয়া হচ্ছে ওটাই। আর একটা স্যার মাস্টার হ্যাঁ, এই নোট দেবো। আমার একটু স্যার ওই নোটগুলো আপনি যেগুলো দিয়েছেন ওগুলো একটু কেউ দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, একটু দিয়ে দাও তো। চলো শেষ করি তাহলে এখানে।